ভয়ঙ্কর পরিস্থিতিতে যে দেশ হুমকির মুখে, আসলে ভয়ঙ্করের চেয়ে বলা দরকার যে দেশ এক চরম হুমকির মুখে। আমি গতকালকের এক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সমস্ত বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে, এখন সেনাবাহিনীটাকেও ধ্বংস করবার একটি পায়তারা চলছে। এই পায়তারেরই একটা রিহার্সেল হয়ে গেল যদি বলেন যে গতকালকে প্রেস ক্লাবে। এই প্রেস ক্লাবের ঘটনাটি ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশ মুখ জাহাঙ্গীর গেটে ঘটাতে চেয়েছিল বরখাস্তকৃত সেনা সদস্যরা। তারা সেটি প্রেস ক্লাবে করেছে। গতকালকে সেনাবাহিনীর সাথে তাদের যে চাকরি থেকে বরখাস্ত হয়েছে, তারা চাকরিতে পুনর্বহালের আবেদন করেছে। সেনাবাহিনী বারবার বলছে, কদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে ধৈর্য ধরার জন্য আবেদন করা হয়েছে ৮ শতাধিক, বিবেচিত হয়েছে কতগুলো, সব এবং পর্যায়ক্রমে বিবেচনাধীন আছে, এ কথা বারবার সেনাবাহিনী বলছে। কিন্তু তারপরেও পরিস্থিতি উত্তপ্ত করবার পায়তারা চলছে। এর সবকিছুর পেছনে সেনাবাহিনীকে ধ্বংস করারই একটি পায়তারা। দেখুন দেশ কতটা ভয়ঙ্কর আগুনের মুখে, কতটা হুমকির মুখে। এই মুহূর্তে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত কিংবা প্যারামিলিটারি ট্রেনিং প্রাপ্ত, সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত একটা বিপুল জনগোষ্ঠী কোনো কিছু সরকারের এবং সরকার কারো ধরাছোঁয়ার মধ্যে নেই, ধরাছোঁয়ার বাইরে। এই যে বিডিআর জওয়ানরা, বিডিআর বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল, সেনাপ্রধান তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের সাথে আর্মি জড়িত না, সেনাবাহিনী জড়িত না, এর সাথে জড়িত বিডিআর জওয়ানরাই। তারপরেও বিডিআর জওয়ানদের কিন্তু একের পর এক মুক্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তারা, আমি বললাম যে তারা ট্রেনিং প্রাপ্ত, সামরিক ট্রেনিং প্রাপ্ত। আবার আর্মি একটা শৃঙ্খলা বাহিনী, আর্মি থেকে বিভিন্ন সময়ে চাকরি থেকে নৈতিক স্খলনজনিত কারণে চাকরি থেকে এদেরকে বরখাস্ত করা হয়েছে। কেউ যদি বলে যে আওয়ামী লীগের আমলে দলীয়করণের কারণে, দলীয় বিবেচনায় এদেরকে বরখাস্ত করা হয়েছে, এটি বানোয়াট, মিথ্যে, ভিত্তিহীন কথা বলছে। সেনাবাহিনী, সামরিক বাহিনী এমন একটা বাহিনী, এটি একটি শৃঙ্খলা বাহিনী। এই বাহিনীতে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে ছাড় নেই, সাথে সাথে বরখাস্ত করা হয়। এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের আসলে আইন অনুযায়ী চাকরিতে ফেরবার সুযোগ নেই। তারা নানা রকম নৈতিক স্খলনজনিত কারণে তারা বহিষ্কার হয়েছেন, বরখাস্ত হয়েছেন। তারা আজকে চাকরি ফেরাবার দাবি করছেন। আন্দোলন করেছেন প্রেস ক্লাবে, যেটি জাহাঙ্গীর গেটে হবার কথা ছিল। এবং তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনা বসবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবং আলোচনার অংশ হিসেবে একজন জেনারেলের নেতৃত্বে, একজন ব্রিগেডিয়ার জেনারেল নেতৃত্বে এই সেনা সদস্যদের সাথে আলাপও করেছে। কিন্তু আলাপ হলো, আলোচনা হলো, আলাপ আলোচনা শেষে তারা যখন ফিরে যাবেন তখনও এক প্রকার এই সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপর এক প্রকার, এটাকে যদি হামলা বলেন তাহলেও ভুল হবে না, তাদের গাড়ির সামনে শুয়ে পড়া ইত্যাদি বিভিন্ন রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমার শঙ্কা, আমার আতঙ্কের জায়গাটা এই যে যারা বরখাস্তকৃত সামরিক সদস্য কিংবা বিডিআর জওয়ান যারা, এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কে, কিংবা এদেরকে আরো বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিতে পারে, এদের অর্থ অস্ত্র যোগান দিয়ে আরো বড় ধরনের নাশকতা ঘটাতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করবার নানা রকম ষড়যন্ত্র করতে পারে, সেই জায়গা থেকে আসলে সেনাবাহিনী কি করছে আমি বারবার প্রশ্ন করি। পৃথিবীর দেশে দেশে বিদ্রোহী গোষ্ঠীর সূত্রপাত হয় কিন্তু এসব থেকেই। এই সন্ত্রাসীরা, এই দুষ্কৃতকারীরা, তারাই বিভিন্ন বাহিনী থেকে বরখাস্তকৃতরাই এক সময় বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখায়। এই যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী, সেই দেশকে নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়। আমি শঙ্কিত, আমি ভীত, সন্ত্রস্ত যে এই যে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত এদেরকে কেউ কেউ নষ্ট কাজের অ্যাসেট মনে করতে পারে, এদের পেছনে অর্থ ঢালতে পারে, এই যে এদের পেছনে অস্ত্র ঢালতে পারে, ঢেলে এদেরকে বিদ্রোহী গোষ্ঠীতে রূপান্তর করতে পারে এবং সেনাবাহিনীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যেতে পারে তাদের অন্যায় আবদার মেটানোর ক্ষেত্রে। দেখুন সময়টা এমন হয়ে গেছে, যারা দাগী অপরাধী, যারা প্রমাণিত অপরাধী, তারাও আজকে নিরপরাধী হিসেবে প্রমাণ করবার চেষ্টা করছে। আমি কদিন আগে এক ভিডিওতে দেখলাম, করোনা কালে করোনা সার্টিফিকেট কেলেঙ্কারি
করেছিলেন এমন একজন ব্যক্তির নামও নিতে চাই না, শাহেদ, আপনারা সবাই জানেন। সেই শাহেদও ভিডিওতে এসে বলছে যে তিনি নিরপরাধ, নিষ্পাপ, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। এখন সময়টা কিন্তু এমন, এখন নিরীহ সাধারণ মানুষ, ভালো মানুষ, তাদেরকে অপরাধী হিসেবে ট্রিট করা হচ্ছে, আর সন্ত্রাসীদের সর্বরাজ্য পরিণত হয়েছে। এই যে দেখুন, জেল থেকে জঙ্গিদের মুক্তি করে দেওয়া হয়েছে, জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে। কাজেই দেশটা যদি বলেন যে একটা ভয়ঙ্কর অগ্নিগুরির মুখে এই মুহূর্তে অবস্থান করছে, তাহলে ভুল হবে না। এই অবস্থায় সামরিক বাহিনী ছাড়া এই দেশকে, সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া এই দেশকে কন্ট্রোল করা একদম অসম্ভব। আমি গতকালকেও বলেছি, পুলিশ কাজ করছে না, প্রশাসন কাজ করছে না, কেউ কাজ করতে পারছে না। এটি দেখতে কি আর অপেক্ষা করতে হয়? অপেক্ষা করবার প্রয়োজন হয় না। কাজেই ভয়ঙ্কর পরিণতির দিকে যাবার আগে, রক্তপাতের পরিণতির দিকে যাবার আগেই সেনাবাহিনীর, সেনা প্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আসা উচিত। দেশে এই যে আনস্টেবল অবস্থা, এই অবস্থাটাকে একটা স্টেবল জায়গা আনা উচিত বলেই আমরা দেশের মানুষ মনে করি। আরো একটা কথা এই সাথে বলতে চাই যে সেনাবাহিনী যদি ইতিবাচক পদক্ষেপ নেয়, আমি বিশ্বাস করি দেশের 95% মানুষ সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানাবে। আমি গতকালকেও বলেছি যে গোলাম আজমের ছেলেরা ছাড়া কেউ বলে না যে দেশ ভালো চলছে। কাজেই দেশের 95% মানুষ বলছে দেশ ভালো চলছে না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কিত কিছু খবর নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এর মধ্যে খোদ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলছে সেনাবাহিনীতে নাশকতার চেষ্টা করা হয়েছে, চেষ্টা চলছে সেনানিবাসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির। এজন্য সেনাবাহিনীর এক সদস্য সহ 3 জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে আইএসপিআর। এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাস ঘিরে সমাবেশ ও মিছিল সহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, এর সাথে কি অন্য কিছুর যোগসাজশ আছে? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত খবরটি হলো বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে 18 মে রোববার থেকে ঢাকা সেনানিবাসের আশপাশের বেশ কিছু এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইএসপিআর 17 মে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে। এই নিষেধাজ্ঞা 18 মে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে। এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে আইএসপিআর বলছে সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে পড়ছে কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বরের এলাকা। মানে বেশ বড় একটা পরিধির জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণত জননিরাপত্তা বা শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে জারি করা হয়। দর্শক, গত 15 মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি রাজধানীর আরো কিছু গুরুত্বপূর্ণ স্থানে যেমন প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাকায় মিছিল, মিটিং, সভা সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছিল। তবে আইএসপিআর এর এই নিষেধাজ্ঞাটি সরাসরি ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকার জন্য নির্দিষ্ট, যা সেনাবাহিনীর নিজস্ব এখতিয়ার এবং উদ্বেগের ইঙ্গিত দেয়। দর্শক, ঢাকা সহ সারা দেশের সেনানিবাস এলাকাগুলোতে এমনিতে টাইট নিরাপত্তা থাকে, কিন্তু হঠাৎ ঢাকা সেনানিবাসকে ঘিরে এত বিস্তৃত নিষেধাজ্ঞা কি কোনো কারণ নির্দেশ করে? এই নিষেধাজ্ঞার খবরের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে, যা সম্ভবত এই পদক্ষেপের প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রেখেছে। আইএসপিআর 17 মে আরেকটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সেনাবাহিনীর বরখাস্ত হওয়া এক সৈনিক নাইমুল ইসলাম এবং তার সাথে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের যে অভিযোগ সেটি বেশ গুরুতর। আইএসপিআর বলছে এরা নাশকতা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৈনিক নাইমুল ইসলাম গত 5 আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত হওয়া কিছু সেনা সদস্যকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি 18 মে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছিলেন। আইএসপিআর আরো জানিয়েছে যে এই ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নাইমুলকে নিবৃত্ত করার জন্য সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল 17 মে দুপুর 2টায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু তিনি তার সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত একজন সেনা সদস্যের উপর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এরপর আশপাশের সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করে। আইএসপিআর জানিয়েছে সৈনিক নাইমুল ইসলামের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল।
স্ত্রীর কাছ থেকে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কাজে তিনি জড়িত ছিলেন। সেজন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। দর্শক, সৈনিক নাইমুল ইসলামের নাশকতার চেষ্টার ঘটনা এবং সেনানিবাস সংলগ্ন এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করার ঘোষণা প্রায় একই সময় এসেছে। এটি ইঙ্গিত দেয় যে এই গ্রেপ্তারের ঘটনাটি সেনানিবাসের আশেপাশের এলাকার নিরাপত্তার উপর নিষেধাজ্ঞার একটি প্রত্যক্ষ কারণ হতে পারে। দর্শক, এই যে উস্কানিমূলক বক্তব্য বা নাশকতার চেষ্টার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ঠিক কি ধরনের পরিকল্পনা বা বক্তব্য দেওয়া হয়েছিল সে বিষয়টি উল্লেখ করেনি আইএসপিআর। সংস্থাটি সাধারণত প্রাথমিক তথ্যের বাইরে খুব বেশি ডিটেলস ওপেনলি শেয়ার করে না। তবে একদিকে গ্রেপ্তার, অন্যদিকে সেনানিবাসকে ঘিরে এত কড়াকড়ি নিরাপত্তা বাড়ানো, একই সাথে সেনাবাহিনীর ভেতরে আরো একটি প্রশাসনিক প্রক্রিয়া চলছে। সেটি হলো প্রাক্তন সেনা সদস্যদের শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আপিল। এটার ব্যাপারে আইএসপিআর কিছুদিন আগে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল। গত 14ই মে আইএসপিআর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিভিন্ন সময় কয়েকজন সাবেক সেনা সদস্যের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কিছু আবেদন জমা পড়ে। সেনা সদর এই আবেদনগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে গ্রহণ করেছে। মানবিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনা নিয়ে এই আবেদনগুলো যথাযথভাবে পর্যালোচনার জন্য সেনা সদরে উচ্চ পর্যায়ে একটি পর্ষদও গঠন করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, এখনো পর্যন্ত এ সংক্রান্ত মোট 802টি আবেদন সেনা সদর নিয়েছে। এর মধ্যে 106টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে। বাকি 696টি আবেদন যাচাই বাছাই চলছে। আইএসপিআর এটাও বলেছে, কাজটা সময় সাপেক্ষ, কিন্তু তারা আন্তরিকতার সাথেই বিষয়টি দেখছে। এর সাথে তারা সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরতে বলেছে, শৃঙ্খলা বজায় রাখতে বলেছে, আর কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড ও উস্কানিতে কান না দিতে বলেছে। দর্শক, সূত্রগুলো বলছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে নানা অনিয়মের কারণে চাকরিচ্যুতরা 5 আগস্টের পর থেকে চাকরি ফিরে পেতে জোর চেষ্টা চালিয়ে আসছে। গত বছরের 9 অক্টোবর বাংলাদেশের 3 বাহিনীর চাকরিচ্যুতরা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 3টি দাবি জানিয়েছিল। এই দাবিগুলো ছিল, চাকরিচ্যুত সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। যদি সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে ওইসব সদস্যের সরকারি চাকরির সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র সেনা সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। এরপর 29শে ডিসেম্বর এই দাবিগুলো নিয়ে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে 2 ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি পালন করেছিল। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, স্নাইপার শুভ্র সহ বেশ কয়েকজন এরই মধ্যে বিষয়টি নিয়ে সেনাবাহিনীর ভেতরে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল। এই স্নাইপার শুভ্রের বিরুদ্ধে 5ই আগস্ট রাজধানীর থানাগুলো থেকে অস্ত্র লুটের অভিযোগ আছে। স্নাইপার শুভ্র সহ 3 জনের একটি গ্রুপ পুরো বিষয়টিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। এরই মধ্যে তারা পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত একটি গ্রুপকে সাথে নিয়ে পরিস্থিতি উত্তর করার চেষ্টা করছিল, যেটি নিয়ে পরে বাধ্য হয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য দিতে বাধ্য হয়েছিলেন। দর্শক, একাধিক সূত্র বলছে, সেনা অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সাথে যে গ্রুপটি কাজ করছে, তার সাথে বিগত সরকারের সময় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চাকরিচ্যুত ও ফেরার একজন আর্মি অফিসার জড়িত আছে। সেনা সূত্রগুলো বলছে, এই মুহূর্তে রাখাইন করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও সরকারের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এমন খবর আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ওই গণমাধ্যমগুলোর দাবি হলো, খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের পর থেকে সেনা অভ্যন্তরে এমন পরিস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার মনে করেন, এই করিডোর দিলে বাংলাদেশ বিদেশি পরাশক্তিগুলোর সাথে প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়তে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ সদস্যই দেশের সার্বভৌমত্বের স্বার্থে এ ধরনের পদক্ষেপে যেতে চায় না। ফলে এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হচ্ছে, যেটি নিয়ে সামাজিক মাধ্যমে প্রায় গুজব বা নানা ধরনের শঙ্কার কথা ছড়াতে দেখা যায়। দর্শক, 5ই আগস্টের পর থেকে বিদেশি গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন সময় বাংলাদেশের সেনাবাহিনীতে কুয়ের খবর নিয়ে নানা ধরনের তথ্য প্রকাশিত হতে আমরা দেখেছি। এর আগে কমপক্ষে 3 বার বাংলাদেশের আইএসপিআর এর পক্ষ থেকে এই তথ্যগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। সবশেষ গত 11ই মার্চ একাধিক বিদেশি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল, বাংলাদেশের একজন লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উৎখাতের চেষ্টা করেছেন। দর্শক, বিভিন্ন দাপ্তরিক প্রতিবেদন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে গত 50 বছরে 5টি বড় ধরনের কুয়ের কথা জানা যায়। সবশেষটি বিগত আওয়ামী লীগ সরকার আমলে 2012 সালে। ওই বছরের 20শে জানুয়ারি বাংলাদেশ সেনা দপ্তর থেকে প্রেস ব্রিফিং করে একটি ব্যর্থ অভ্যুত্থানের কথা জানানো হয়েছিল। তখন বাংলাদেশ সেনাবাহিনী বলেছিল, শেখ হাসিনার সরকারকে উৎখাতের ব্যাপারে কিছু কর্মকর্তার এক চেষ্টা নস্যাৎ করা হয়েছে। দর্শক, সূত্রগুলো বলছে,
দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চললে বাংলাদেশ সেনাবাহিনীতে অতীতে অনেক সময় ছোটখাটো অস্থিরতা দেখা গেছে, কিন্তু এসব খবর সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে প্রকাশ না করলে বাইরে আসে না। যেমন 2012 সালে যে ব্যর্থ অভ্যুত্থানের কথা বলা হয়, সেটি সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। সব মিলিয়ে সেনাবাহিনী সম্পর্কিত যে খবরগুলো সামনে আসছে তার মূল বিষয়গুলো হলো ঢাকা সেনানিবাসের নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট এলাকায় সাময়িক নিষেধাজ্ঞা জারি, নাশকতা পরিকল্পনার অভিযোগে একজন বরখাস্ত সৈনিক ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং সাবেক সেনা সদস্যদের শাস্তি পুনর্বিবেচনার আবেদনগুলো নিয়ে সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান থাকা। আইএসপিআর বিজ্ঞপ্তিগুলো থেকে বোঝা যায় যে সেনাবাহিনী পরিস্থিতি শান্ত রাখতে এবং শৃঙ্খলা রক্ষা ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে গুরুত্ব